বিজেপি এলে নাকি স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন বিজেপি এলে মাছ খেতে দেওয়া হবে না, বিজেপি এলে পরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হবে, কতই না আমরা রঙ্গরসিকতা দেখলাম। আপনারা জানেন ওনার কবিতা কীরম হয়। এবারকার কবিতাটা একটু আগের থেকে হয়তো ভালো, সেই হুজুম ভাজুম যে কবিতাগুলো, মানে ড্যাং ড্যাং ব্যাং ব্যাং, হাতি করে ব্যাং ব্যাং, কি কবিতা উনি লেখেন উনি জানেন, সেটা অন্য কেউ বুঝতে পারেন না, এটা অভিজ্ঞ মানুষেরাই বুঝতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে যে কবিতা উনি লিখেছেন, দখল মুক্ত করতে হবে অসহায় দুর্বল মানুষদের, আর কত বুলডোজার, আর কত অত্যাচার, আর কত দানবী মহিলা কাকলি, এই মহিলাটি কিন্তু কার্যত যিনি রয়েছেন অগ্নিমিত্রা দেবী, তাকে একবার বলেছিলেন যুক্তিতক্ক অনুষ্ঠানে, সম্ভবত মানে এবিপির কোনো একটি অনুষ্ঠানে, যে তিনি যার সঙ্গে কথা বলছেন বুঝে শুনে কথা বলবেন। আর অগ্নিমিত্রা দেবীকে বলছেন যে আপনার নাম কি, আপনাকে কে চেনে, মানে নামটা পর্যন্ত উনি জানেন না এমন একটা ভান করেছিলেন, এতটা অহংকার দেখিয়েছিলেন। সেই তারা এখন বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। বিজেপির উচিত এনাদেরকে কখনো দলে না নেওয়া। যদি দলে নেন তার পরিণতি কি হয় এটা 2021 সালে তারা হাতে নাতে প্রমাণ পেয়েছেন। মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেন তাদেরকে যদি আপনারা দলে নিয়ে দলের সংবিধান রক্ষা করার চেষ্টা করেন, এর থেকে বড় মূর্খামি আর কিছু হবে না। নমস্কার। বর্তমানে দাঁড়িয়ে একটা বাসের উদয় হয়েছে। সেই বাস গাড়ির চাকা নেই এবং কাজগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই, অর্থাৎ জানলার কাচ ভাঙা, গেট যেটা রয়েছে গেটের দরজা খুলে গিয়েছে, আর যিনি ড্রাইভার রয়েছেন তার অবস্থা একেবারে করুণ। তিনি একেবারে নেশায় মত্ত রয়েছেন, ক্ষমতার নেশায়, ক্ষমতা না পাওয়ার নেশায় তিনি মত্ত রয়েছেন। আর কন্ডাক্টর যিনি রয়েছেন তিনি হলেন রাহুল গান্ধী। তিনি কার্যত ডাকছেন যে এসো এসো বাসে ওঠো, এইভাবে বলছেন। তো কিন্তু দেখা যাচ্ছে বাসে আর কেউ উঠছে না। অদূর ভবিষ্যতে হয়তো তারা বাসে উঠতে পারে। এখন আপনারা হয়তো ভাবছেন হঠাৎ করে একটা নিউজ চ্যানেলে এই বাস পুরাণ কেন শোনাচ্ছি। শুরুতেই বলি আপনাদের যে মুকুল রায় একটা সময় ছিল যখন দল ভাঙানোর কাজ করেছিলেন। তিনি কার্যত কংগ্রেস দলকে ছাড়খাড় করে দিয়েছিলেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। ছোট থেকে মাঝারি, মাঝারি থেকে বড় সমস্ত রকমের নেতাদেরকে আমদানি রপ্তানি করেছেন এই মুকুল রায়। কার্যত সেই তৃণমূল কংগ্রেস গঠন হয়েছিল কংগ্রেসের ম্যাটেরিয়ালগুলো দিয়েই। আর আজ সেই কংগ্রেস কার্যত রাজ্যে দাঁড়িয়ে তাদের নেতৃত্ব বলছেন যে যারা কংগ্রেসের জন্মগ্রহণ করেছিলেন, মানে কংগ্রেসে যারা জন্ম নিয়েছিলেন, সেই তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখন অন্য দলে রয়েছেন ঠিকই, যদি চান তবে দাঁড়িয়ে আবারও পুনরায় কিন্তু কংগ্রেসে যোগ দিতে পারেন। এই যে আহ্বান, সেই আহ্বান দেখে হয়তো অনেকেই হাসাহাসি করতে শুরু করে দিয়েছে। আর একটা সময় ছিল যখন মালদা থেকে শুরু করে উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জেলাগুলো থেকে এত পরিমাণে দল ভাঙানোর কাজ করেছিলেন এই মুকুল রায় তৃণমূলের তরফ থেকে, যে জেলা পরিষদগুলো তৃণমূল কংগ্রেসের হাতে চলে গিয়েছিল আর কংগ্রেসের হাতছাড়া হয়েছিল। সেই কংগ্রেসই আজ তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে আহ্বান জানাচ্ছেন। কি যুক্তি রয়েছে এর পেছনে? আর তৃণমূল কংগ্রেস পার্টিটা কি উঠে যাবে এমন আশঙ্কা করা হচ্ছে, নাকি আবার দেউলিয়া হয়ে যেতে পারে? কারণ আপনারা জানেন যে তৃণমূলে আজ যারা রয়েছেন তারা কাল তৃণমূলে থাকবেন এটা কিন্তু কেউ এনশিওর করতে পারছেন না। পৌরসভায় মিটিং ডাকা হচ্ছে, পৌরসভার কাউন্সিলর যারা রয়েছেন সকলে আসছেন না, একটা লার্জ নাম্বার অফ কাউন্সিলর অনুপস্থিত থাকছেন। বিধায়কদের নিয়ে বৈঠক হচ্ছে, একটা লার্জ নাম্বার অফ বিধায়ক অনুপস্থিত থাকছে। এই যে অনুপস্থিত থাকা, কোথাও না কোথাও অভ্যন্তরে দাঁড়িয়ে পা বাড়িয়ে রেখেছেন তারা বিজেপিতে যাবেন বলে। এখন বিজেপির উচিত তাদেরকে দলে না নেওয়া। যদি বাই এনি চান্স কাকলি ঘোষ দস্তিদার, যিনি আজকাল বক্তব্য রাখছেন কার্যত তার পদত্যাগ করছেন জেলা সভাপতি থেকে, তাকে নাকি কোন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই মহিলা কাকলি, এই মহিলাটি কিন্তু কার্যত যিনি রয়েছেন অগ্নিমিত্রা দেবী, তাকে একবার বলেছিলেন যুক্তিতক্ক অনুষ্ঠানে, সম্ভবত মানে এবিপির কোনো একটি অনুষ্ঠানে, যে তিনি যার সঙ্গে কথা বলছেন বুঝে শুনে কথা বলবেন। আর অগ্নিমিত্রা দেবীকে বলছেন যে আপনার নাম কি, আপনাকে কে চেনে, মানে নামটা পর্যন্ত উনি জানেন না এমন একটা ভান করেছিলেন, এতটা অহংকার দেখিয়েছিলেন। সেই তারা এখন বিজেপির দিকে পা বাড়াচ্ছেন। বিজেপির উচিত এনাদেরকে কখনো দলে না নেওয়া। যদি দলে নেন তার পরিণতি কি হয় এটা 2021 সালে তারা হাতে নাতে প্রমাণ পেয়েছেন। মানুষ যাদেরকে প্রত্যাখ্যান করেন তাদেরকে যদি আপনারা দলে নিয়ে দলের সংবিধান রক্ষা করার চেষ্টা করেন, এর থেকে বড় মূর্খামি আর কিছু হবে না। এটা সাধারণ বিজেপি কর্মীরা বোঝেন, কিন্তু বড় নেতারা কেন এটা বোঝেন না, বারবারই কিন্তু এ নিয়ে প্রশ্ন ওঠে।
দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজত্ব চালিয়েছেন। আজ যখন তিনি তার রাজপাট হারালেন, কার্যত চেয়ার থেকে তাকে সরে যেতে হলো, তখন তিনি 15 বছর বাদে কবিতা লিখতে শুরু করেছেন এবং সেই কবিতা কার্যত ছন্দযুক্ত নয়। আপনারা জানেন ওনার কবিতা কীরম হয়। এবারকার কবিতাটা একটু আগের থেকে হয়তো ভালো। সেই হুজুম ভাজুম যে কবিতাগুলো, মানে ড্যাং ড্যাং ব্যাং ব্যাং, হাতি করে ব্যাং ব্যাং, কী কবিতা উনি লেখেন উনি জানেন, সেটা অন্য কেউ বুঝতে পারেন না, এটা অভিজ্ঞ মানুষেরাই বুঝতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে যে কবিতা উনি লিখেছেন, দখল মুক্ত করতে হবে অসহায় দুর্বল মানুষদের, আর কত বুলডোজার, আর কত অত্যাচার, আর কত দানবিকতা। এই যে কবিতা, এই কবিতা সাধারণত কখন লেখা হয়? একজন সাহিত্যের ছাত্র হিসেবে আমি আপনাদের বলছি, সাহিত্যিক যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ দুঃখ থাকে জীবনে দাঁড়িয়ে। তারা অনেক রকমের প্রতিকূলতার সম্মুখীন হওয়ার পরেই তারা একটা কবিতা লিখতে পারে। মানে আপনি আনন্দে রয়েছেন, কবিতা লিখলেন, সেই কবিতা অতটা ভালো হবে না। এই ধরুন স্পেন্সারকে যদি দেখি আমরা, সেই এডমান্ড স্পেন্সার যখন তিনি কবিতা লিখছেন, তার একটা কাজ হয়ে দাঁড়িয়েছিল প্রেম করা এবং কবিতা লেখা। প্রেম কবিতা, প্রেম কবিতা। তিনি প্রেম করছেন মানেই তার একটা দুঃখ আসছে, কারণ প্রেমিকা তাকে ছেড়ে চলে যাচ্ছেন বা প্রেমিকার প্রয়াণ ঘটছে। এই ধরুন আমাদের বাংলার রবীন্দ্রনাথ, তিনিও তো একই কাজ করেছিলেন, প্রেমে পড়া কবিতা লেখা। এটা আদিকাল ধরে চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রথাকে ভাঙলেন। তিনিও দেখালেন হেরে যাওয়া এবং হেরে গিয়ে হার না স্বীকার করা, সর্বোপরি হার না স্বীকার করে কবিতা লেখা। এইটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকাল করছেন। হয়তো তাকে আগামী ভবিষ্যতে আরও কবিতা লিখতে হতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস রাজত্ব করছিলেন যখন, সেই সময় তারা ঈদের সময় 2 দিন করে ছুটি দিতেন এবং বর্তমানে দাঁড়িয়ে সেই ছুটিকে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে শিডিউল করা থাকে যে এই বছরে কতগুলো ছুটি দেওয়া হবে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শিডিউল করে রেখেছিলেন যে 2 দিন এবার ছুটি পেতে পারেন, মানে ছুটি দেওয়া হবে কার্যত। কিন্তু সেটাকে শুভেন্দু অধিকারীর গভর্নমেন্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার্যত 2 দিনকে বাতিল করে 28শে মে বকরি ঈদের দিন শুধুমাত্র 1 দিন ছুটি ধার্য করেছেন। আর তৃণমূল কংগ্রেসের মাননীয়া মুখ্যমন্ত্রীকে হয়তো আরও অনেকগুলো কবিতা লিখতে হবে, কারণ এই যে গোল বলগুলো আপনারা দেখতে পান, সবুজ রঙের গোল বল, এবং তার মধ্যে অদ্ভুত রকমের চিত্র করা থাকে, লেখা থাকে। সেই অদ্ভুত রকমের অন্য দেশ গড়ার যে পরিকল্পনা, অন্য দেশের সঙ্গে যুক্ত হওয়ার যে পরিকল্পনা, পূর্ব পাকিস্তান বানানোর যে পরিকল্পনা, সবটা ভেস্তে দেওয়া হচ্ছে কার্যত। সেই যেটাকে বিশ্ব বাংলা লোগো বলা হয়, সেটা এখন ভেঙে চুরচুর করে দেওয়া হচ্ছে এবং তার বদলে নাকি অশোক স্তম্ভ সেখানে বসানো হবে, এমনটাই খবর উঠে আসছে। আর প্রচার চলছিল বিজেপি এলে নাকি স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন বিজেপি এলে মাছ খেতে দেওয়া হবে না, বিজেপি এলে পরে হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া হবে, কতই না আমরা রঙ্গরসিকতা দেখলাম। আজ যখন বিজেপির বিধায়করা কার্যত প্রকাশ্যে বসে মাছ মাংস খাচ্ছেন, তখন আর আমাদের এটা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে বিজেপি মাছ মাংস বিরোধী দল আদেও কখনো ছিল না আর আজও নেই। কিন্তু যেটা আপনাদের বলছিলাম যে বলা হচ্ছিল স্বাস্থ্যসাথী বন্ধ করে দেওয়া হবে, এখন দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একেবারে প্রকাশ্যে বৈঠক করে বলে দিয়েছেন যে 6 কোটি নাম ছিল, সেই 6 কোটি মানুষদেরকেই আয়ুষ্মান ভারত যে যোজনা রয়েছে, সেই আয়ুষ্মান ভারত যোজনাতে যুক্ত করা হবে বিনামূল্যে। তাদের যে মহিলাদের যে সার্ভিক্যাল ক্যান্সার, যেটা এখন বলা হয় যে প্রকোপ বাড়ছে ক্রমশই মহিলাদের ভীষণ এই অসুবিধের কারণে, এই ক্যান্সার, সার্ভিক্যাল ক্যান্সারের জন্য টিকা, এই রোধ করার জন্য এটাকে টিকা প্রতিটা মেডিকেল কলেজের ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু খবর উঠে আসছে। এর পাশাপাশি আরও 4টে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে নতুন মেডিকেল কলেজ তৈরি করা হতে পারে। আপনারা জানেন কি না জানি না, রায়গঞ্জ বলে একটা শহর রয়েছে, হয়তো সকলেই কম বেশি শুনেছেন, কুলিক পক্ষী নিবাসের সুবাদে। সেখানে অমিত শাহ এসেছেন, সেখানকার এমপি যিনি রয়েছেন কার্তিক চন্দ্র পাল, এবং অতীতে যে মোহিত সেনগুপ্ত থেকে শুরু করে প্রিয়রঞ্জন দাসমুন্সী, রাহুল গান্ধী, সমস্ত রকমের নেতারা এসে একটাই কথা বলেন যে এই রায়গঞ্জে একটা এইমস করে দেওয়া হবে।
এখন যখন বিজেপি সরকারে এলো তখন দাঁড়িয়ে বলা হচ্ছে যে সেই এইমস আর রায়গঞ্জে হবে না, সেটা নাকি কোচবিহারে, এই নিশীথ প্রামাণিক হাইজ্যাক করে কোচবিহারে সেটা করছেন। এখন বড় একটা প্রশ্ন উঠছে যে এইমস এর দৌলতে বিজেপি বারংবার সিট পেল রায়গঞ্জের সাংসদ বারংবার করা হলো, কোনো রকমের কাজ না করা সত্ত্বেও সেই দেবশ্রী চৌধুরী কিচ্ছু করেনি, অনেকে বলে থাকেন, অভিযোগ করে থাকেন, তাকে সরিয়ে দেওয়া হলো, কার্তিক চন্দ্রপালকে আনা হলো, তাকে পর্যন্ত জিতিয়ে দেওয়া হলো, রায়গঞ্জের মানুষ জেতালেন এবং বিধায়ক দিলেন। বারংবার যখন বিজেপি বিভিন্ন জায়গায় হারছে কিন্তু রায়গঞ্জে জিতছে, এমন দৃষ্টান্ত রয়েছে। সেই রায়গঞ্জকে আজ কি বিজেপি এইমস থেকে একেবারে ওই বলা হয় যে পাশ কাটিয়ে গিয়ে কার্যত কোচবিহারে এইমসটা করবেন, বঞ্চনা করবেন রায়গঞ্জের সাথে? মানুষ কিন্তু সেটা ভুলবে না। রায়গঞ্জের মানুষ কিন্তু এই এইমসের আশায় বহুদিন ধরে বসে রয়েছে, তাদের সেই আশায় কোথাও না কোথাও জল ঢেলে দেওয়া হচ্ছে বলেই মনে হয়। আপনারা শুনলে অবাক হবেন যে সেকেন্ডারি রানওয়ে, কোথাকার সেকেন্ডারি রানওয়ে? এই যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানে একেবারে সেকেন্ডারি রানওয়ের শেষ প্রান্তে একজন অস্ত্রহীন সৈনিকের মতো দাঁড়িয়ে রয়েছেন। এখন সেই অস্ত্রহীন সৈনিক কার্যত মসজিদ, সেই মসজিদে আনাগোনা চলে মানুষের এবং কার্যত সেটা একটা সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে সেই যে এয়ারপোর্ট রয়েছে সেখানে। এখন প্রশ্ন উঠেছে, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চাইছেন যে সেটাকে স্থানান্তর করা হোক, মানে ডিমলিশ করা হোক বা অন্যত্র নিয়ে যাওয়া হোক, ভাবা হচ্ছে। কিন্তু এই যে এয়ারপোর্টের কর্তৃপক্ষ তারা কার্যত বলে দিয়েছেন আমরা কিছু করব না বাবা, আপনারা যা করছেন করুন। কার্যত তারা নাকচ করে দিয়েছেন বিষয়টাকে যে আমরা করব না। বুঝুন তাহলে কোথাও না কোথাও তারাও ভয় পাচ্ছেন একটি নির্দিষ্ট সম্প্রদায়কে, যে সেই সম্প্রদায় তাদের ওপরে একটা অ্যাটাক আনতে পারেন, তাদের বিরুদ্ধে কিছু একটা খারাপ কিছু হতে পারে, তাই যা করবে সরকার করবে। আমরা ভাই ওই মসজিদকে সরানোর মতো রিস্ক নেব না। আপাতত এই ঈদ পর্যন্ত কিন্তু সেটা স্থগিত রাখা হয়েছে, পরবর্তীতে আপনারা দেখবেন কি ঘটছে না ঘটছে। আগামীতে এই ধরনের ডেমলিশ করা বা কোনো রকমের অবৈধ নির্মাণকে ভাঙা সেটা কিন্তু বারংবার লক্ষ্য করা যাবে। আজকের দিনে দাঁড়িয়ে যে চাকরি রয়েছে, যে চাকরি দুর্নীতির কারণে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগ পেতে হয়েছে, তাকে বারংবার মানুষ প্রশ্ন তুলেছে, চোখে চোখ রেখে কথা বলেছেন, সেই চাকরি যাতে আর বিক্রি না হয় শুভেন্দু অধিকারী তা কিন্তু এনশিওর করছেন। কার্যত তিনি বলছেন যে এবার থেকে ওএমআর আর ওই ইন্টারভিউতে দুর্নীতিটা করা হতো, মানে আপনি নাম্বার দিচ্ছেন লিখিততে একটা, মানে রিটেনে একটা, ওএমআর শিটে একটা, আর ইন্টারভিউতে দাঁড়িয়ে আপনি বেশি নাম্বার দিয়ে ঘুরপথে চালিত করে চাকরি প্রার্থীদেরকে পয়সার বিনিময়ে চাকরি করে দিচ্ছেন, সেটা আর চলবে না। মানে স্বজন পোষণও একটা হচ্ছিল এতদিন ধরে, সেটা বন্ধ করে কার্বন কপি দেওয়ার ব্যবস্থা হবে। এবার থেকে যত রকমের সতর্কতা সবটা কিন্তু অবলম্বন করে তারপরে গিয়ে একটা চাকরি কিন্তু দেওয়া হবে। এই হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি। নিশ্চিতভাবে আজকের প্রতিবেদনটা এতটুকু রাখতে হচ্ছে। আপাতত অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকবার বলি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।